হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আজ আবার আমরা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজ যেই মন্দিরের খোঁজ দেব তোমাদের, সেটি হলো অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির। সেটির সম্পর্কে তোমরা কেউ জানো, আবার অনেকের কাছে অজানা। তো মন্দিরটি কোথায়, কিভাবে যাবে, মন্দির খোলা ও বন্ধের সময় কি, সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর ভালো লাগলে ভিডিওটিতে কমেন্ট আর লাইক করে আমাকে আশীর্বাদ করো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ আমাকে অনেক উৎসাহিত করে ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও বানানোর জন্য। আর যারা আমাকে চেনো না তাদের জন্য আমি রণজিৎ, আর তোমরা আছো আমার চ্যানেল বং রণজিতে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এই মন্দিরে যেতে হলে ট্রেনে করে তোমাদের বর্ধমান লোকাল ধরে নামতে হবে বর্ধমান স্টেশনে। সেই জন্য আমরাও পানিহাটি ফেরিঘাট থেকে লঞ্চে করে চললাম কোন্নগর ফেরিঘাট, আর সেখান থেকে কোন্নগর স্টেশন, এবং সেখান থেকে হাওড়া বর্ধমান লোকাল ট্রেন ধরে চললাম বর্ধমান স্টেশনের উদ্দেশ্যে। ট্রেনে যেতে যেতে সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করতে করতে কখন যে আজকের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম সেটা বুঝতেই পারলাম না। এখন আমরা এসে পৌঁছালাম বর্ধমান স্টেশন। এই যে আমাদের ট্রেন, আর আমরা নামলাম বর্ধমান স্টেশনে। আমরা নেমেছি 3 নাম্বার প্ল্যাটফর্মে, আর আমাদের যেতে হবে 1 নাম্বার প্ল্যাটফর্মের বাইরের দিকে। তো চলো ওই দিকটাতে যাওয়া যাক। আমরা এখন দাঁড়িয়ে আছি বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের একেবারে সামনে। ঘড়িতে বাজে সকাল 9টা 19, আর স্টেশনের সামনে এই দিকে দেখতে পাচ্ছ এটা হলো টোটো স্ট্যান্ড। এখান থেকেই তোমাদের যেতে হবে মা সর্বমঙ্গলা মন্দিরে। ভাড়া পড়বে 15 থেকে 20 টাকা জনপ্রতি। আমরা এখন এসে পৌঁছালাম অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির বর্ধমানের মা সর্বমঙ্গলা মন্দিরে। এই যে সামনে দেখতে পাচ্ছ এটি হলো এই মন্দিরের একটি প্রবেশদ্বার, মানে এটি হলো 2 নাম্বার গেট। এই মন্দিরে রয়েছে আরেকটি গেট, যেটি মন্দিরের ওই দিকটাতে, সেটিও তোমাদেরকে দেখাবো। আমরা এখন দাঁড়িয়ে আছি এই সর্বমঙ্গলা মন্দিরের আরেকটি প্রবেশদ্বারের সামনে, মানে 1 নম্বর গেটের সামনে, যেটি হলো এই মন্দিরের পুরানো প্রবেশদ্বার। এখান থেকেও তোমরা মন্দিরে প্রবেশ করতে পারবে। মন্দিরের প্রবেশদ্বারের 2 পাশে রয়েছে পূজার ডালা সামগ্রীর দোকান। তোমরা যারা এই মন্দিরে পুজো দিতে চাও তারা এই ডালার দোকান থেকে পূজা সামগ্রী কিনে ঠাকুরকে পুজো দিতে পারবে। আমরা আজ এই ডালার দোকান থেকে পুজো সামগ্রী কিনে ঠাকুরকে পুজো দেব। এই দিদি আমাদের পুজোর ডালা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আর আজ আমাদের 2 ভাইয়ের সাথে আছে আমার আরো একজন ভাই। তো চলো এবার মন্দিরে প্রবেশ করা যাক। মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই চোখে পড়বে 2টি শিব মন্দির। অপরূপ সুন্দর এই 2টি শিব মন্দির। আর এই যে সামনে দেখতে পাচ্ছ 2টি শিব মন্দির, তার মধ্যে একটি হলো ইন্দ্রেশ্বর আর আরেকটি হলো চন্দ্রেশ্বর। তো চলো মায়ের পুজো দেওয়ার আগে একটু ইন্দ্রেশ্বর মন্দিরে তোমাদের দর্শন করিয়ে নিয়ে আসি। এই 2টি শিব মন্দিরের মাঝখান থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকেই তোমাদের মূল মন্দিরের দিকে যেতে হবে। একটু এগিয়ে এলে তোমরা দেখতে পাবে এই মন্দিরের আরেকটি গেট, যেটা তোমাদের আগেই দেখালাম।
মানে সেই 1 নম্বর গেটটি। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটি হলো এই মন্দিরের নাট মন্দির। আর এই হলো অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির, বর্ধমানের দেবী মা সর্বমঙ্গলা মন্দির। তো চলো প্রথমে মায়ের পুজো দিয়ে নিই, তারপর তোমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। আজ মন্দিরে ভক্তদের একটু ভিড় আছে, তাই লাইনে দাঁড়ালাম মায়ের একটু দর্শন পাওয়ার আশায়। এই হলো বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা। এখানে সর্বমঙ্গলা দেবীর মূর্তি কোষ্ঠী পাথরের, অষ্টাদশভুজা, সিংহবাহিনী, মহিষমর্দিনী, মহালক্ষ্মী রূপিণী। তিনি বাংলার লৌকিক দেবতাও বটে। কথিত আছে প্রায় 350 বছর আগে বর্ধমান শহরের সর্বমঙ্গলা পাড়ায় বাগদিরা পুকুরে মাছ ধরতে গিয়েছিল এবং সেখানে তারা একটি শিলামূর্তি পেয়েছিল। সেটিকে প্রস্তরখণ্ড ভেবে তারা তার উপরে শামুক ও গুগলি থেতো করত। সেই সময় দামোদর নদ লাগোয়া চুন তৈরির কারখানার জন্য শামুকের খোলা নেওয়ার সময় শিলামূর্তিটি চলে যায় চুন ভাটায়। তখন শামুকের খোলের সঙ্গে শিলামূর্তিটি পোড়ানো হলেও মূর্তির কোনো ক্ষতি হয়নি। তবে সেই রাতে স্বপ্নাদেশ পাওয়া মাত্র বর্ধমান মহারাজা সঙ্গম রায় শিলামূর্তিটিকে নিয়ে এসে সর্বমঙ্গলা নামে পুজো শুরু করেন। পরবর্তীকালে 1702 সালে টেরাকোটার নিপুণ কারুকার্য খচিত সর্বমঙ্গলা মায়ের মন্দির নির্মাণ করেন মহারাজাধিরাজ কীর্তিচাঁদ মাহাতাব। সর্বমঙ্গলা মন্দিরের নিত্য পুজো ও ধারাবাহিকতা বজায় রাখতে রাজবংশের শেষ যুবরাজ উদয়চাঁদ মাহাতাব ট্রাস্ট কমিটি গঠন করেন। তার পূজা প্রায় 350 বছরেরও বেশি পুরানো। সর্বমঙ্গলা মায়ের ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শারদোৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়ে থাকে। পূর্ব বর্ধমানে কুমারী পূজাও হয়। বাদ্যযন্ত্র সহকারে বিশাল শোভাযাত্রায় ঢল নামে পুণ্যার্থীদের। দেবী সর্বমঙ্গলা মায়ের ঘট পূর্ণ জল নিয়ে ঘোড়ার গাড়ি নানা পথ পরিক্রমা করেন। শোভাযাত্রা সর্বমঙ্গলা মন্দিরে এসে পৌঁছাতেই বাদ্যযন্ত্র, শাঁখ, ঘণ্টা, কাশি ও উলুধ্বনির মধ্য দিয়ে দুর্গাপূজার ঘট প্রতিষ্ঠা করা হয়। বর্ধমানের সর্বমঙ্গলা মায়ের মন্দির অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির। প্রাচীন এই মন্দির বর্ধমানের মানুষের কাছে পবিত্র একটি তীর্থস্থান। দেশ বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থী ও পর্যটকদের সমাগম হয় এই মন্দিরে। এই মন্দিরটিকে অনেকে শক্তিপীঠ বলেন। সেই মতে অনেকে বলেন এখানে দেবীর নাভি পড়েছিল। আমরা আমাদের মাঝে পেয়ে গেছি এই মন্দিরের প্রধান পুরোহিত মশাইকে। তো চলো ওনার কাছ থেকে শুনে নিই এই মন্দিরের ইতিহাস ও মন্দির সম্পর্কে কিছু কথা। এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটার নাম শ্রী সর্বমঙ্গলা মাতা ঠাকুরের মন্দির। মন্দিরের মধ্যে রজত সিংহাসনে যিনি উপবেশিত হয়ে আছেন তিনি হচ্ছেন রাজর গঙ্গের জননী, বর্ধমানের অধিষ্ঠানী দেবী, বর্ধমান মাতৃহারা দেবী মা সর্বমঙ্গলা নামে খ্যাত। এই মূর্তিটা অন্তত 1000 বছর আগেকার পুরনো। বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ মাহাতাব 1702 খ্রিস্টাব্দে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরটা অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির। এই মন্দিরের বৈশিষ্ট্য হল মা যখন মূর্তিটা পাওয়ার আগে এমনভাবে বিকৃত হয়েছিল, দীর্ঘদিন ধরে জলে পড়ে কাদা মাটিতে জেলেনি জাল থেকে মায়ের মূর্তিটা উদ্ধার হয়। জেলেনিরা বুঝতে পারেনি যে এইটাই মায়ের একটা মূর্তি। কালো পাথর মনে করে ওটার পেছনে গুগলি ভাঙত। মা কষ্ট পেত। তারপর তৎকালীন যুগে গুগলি খোলা দিয়ে ঘটিং চুন তৈরি হতো এই দামোদর নদীর থেকে। খোলার সঙ্গে মা মিশ্রিত হয়ে গেছে, ঢুকে গেল। দিয়ে ঘটিং চুনটা ওরা আগুনে দগ্ধ করা হয়। মা সেখানে পড়ে গেছিলেন। প্রচন্ড যখন মা কষ্ট পান, তখন এখানে তিনি বর্ধমান সেই সময় রাজা ছিলেন, সেই রাজাকেও স্বপ্ন দেন। রাজা যখন ঘোড়ায় চেপে যান
মূর্তিটা সন্ধান পায়নি। তবে রাজা শুনলেন দুজন ব্রাহ্মণ এখান থেকে মূর্তিটা নিয়ে জমি আল ধরে ধরে চলে গেছে। তখন মাই রাস্তা ব্রাহ্মণদের সঙ্গে দেখা হয়। ব্রাহ্মণ দুজন বলেন যে আমরা মা পেয়েছি, আমরাই মাকে পূজা করব, আমাদের স্বপ্নাদিষ্ট পেয়েছি। তখন রাজা বলেন যে আমরাও স্বপ্নাদিষ্ট হয়েছি, আর সেই জন্যই মায়ের মূর্তির সন্ধান এসেছিলাম। আচ্ছা, এইভাবে যখন বাকবিতণ্ডা হয় তখন রাজা বলে, দেখুন আমি যাতে ক্ষৈত্র, আপনারা ব্রাহ্মণ, আপনারাই পুজো করবেন বংশানুক্রমে। আমরা বংশানুক্রমে এই মায়ের সেবা পূজা ভোগ রাগ দেখভাল সমস্ত খরচা বন্ধ করবো, মন্দিরে তৈরি করে দেবো। সেইভাবে একটা সন্ধি হয়। সেই আমাদের বংশ পরম্পরায় আজকে বহু পুরুষ ধরে এই মায়ের নিত্য সেবা পূজা করে আসছে। সারা বর্ধমানের লোক আসছে এবং মন্দিরে তারা মাকে প্রণাম করে মায়ের পুজো দিচ্ছে। তাদের সংসারে সুখ শান্তি জ্বালা কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য মা মঙ্গলার কাছে আসছেন। মা মঙ্গলা সবার মঙ্গল করেন, তাই বোধহয় এনার নাম মা সর্বমঙ্গলা। আমরা যে মন্ত্র পাঠ করি সেটা হচ্ছে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থ হরে দেবী নারায়ণী। এই নামে আমরা দেবীকে স্থিতি করি, দেবীকে পূজা করি। এই মা হচ্ছেন সমস্ত জননী। ইনি ব্রহ্মারূপে জগৎ সৃষ্টি করেছেন, বিষ্ণুরূপে জগৎ পরিপালন করেন, আবার শিবরূপে সংহার করেন। তাই ইনি সৃষ্টি স্থিতি লয় জ্ঞান কারিণী। মা সবার ধনী দরিদ্র জাতি বর্ণ নির্বিশেষে সকলের জন্য মা। এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ বলে নাই, তিনি জগতের যত জীব সবার উনি সৃষ্টিকারিণী। এই যে মা দেখছে রজত সিংহাসনে বসে আছেন, এর পেছনেই মায়ের একটা শয়ন কক্ষ আছে। মা সকালে যখন পুজো হয় তখন ঢাক ঢোল পিটিয়ে মায়ের লুচি হোক মিষ্টি তরকারি ফল দিয়ে মায়ের সকালে মর্নিং ভোগ হয়, পুজো হয়। তারপর দুপুরবেলা ভাত পোলাও পায়েস চাটনি যেরকম তরকারি। আর সেই যেহেতু গুরুমুনি ছিল, সেই জেলেনি জালে ছিল বলে তখনকার দিনে জেলেরা নিজেরা যা খেত খালে বিলের মাছ, সেই মাছের ভোগ দিত। আজও আমরা সেই ট্র্যাডিশন, সেই প্রাচীন ঐতিহ্য, প্রাচীন গরিমাকে বজায় রেখে মায়ের একটু হলেও যে কোনো মাছের পুকুরের মাছের টক আমরা আজও বজায় রেখেছি। এবং তা সমস্ত ভক্তদের আমরা ভোগের ব্যবস্থা করেছি ট্রান্সপোর্টের মাধ্যমে। 50 টাকা কুপনের বিনিময়ে লোকে এখানে বসে ভোগ খেতে পারবে এবং যারা নিয়ে যাবে তাদের জন্য ব্যবস্থা আছে, মালসা করে সাজিয়ে দেয় 60 টাকা করে দিতে। এই মন্দির খোলে সকাল 6টায় সাধারণ দিনে, আর বন্ধ হয় বেলা 12:30 1টায়, বিকেল 4টার সময় খোলে, আবার রাত্রি 8টা 8:30 বন্ধ হয়। নমস্কার। আর এই দিকে রয়েছে আর একটি গেট, যেটি দিয়ে ঢুকলে তোমরা দেখতে পাবে এই মন্দিরের অফিস ঘর। এখান থেকেই তোমাদের ভোগের কুপন সংগ্রহ করতে হবে। এখানে ভোগের কুপন মূল্য 50 টাকা জনপ্রতি। তোমরা যারা ভোগ খাবে তারা সকাল 10টার মধ্যে এখানে এসে ভোগের কুপন সংগ্রহ করতে হবে। এটি হলো এই মন্দিরের ভোগ রান্নার ঘর। তো চলো এই দিকটা তোমাদের দেখিয়ে নিয়ে আসি। আর এই হলো মায়ের ভোগ। কথিত আছে ভোগ দর্শনে নাকি রোগ মুক্তি হয়। আর এই দিকটাতে আছে এই মন্দিরের নাট মন্দির। তো চলো তোমাদের নাট মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এখানকার নাট মন্দিরটি আকারে অনেকটাই বড় আর খুব প্রশস্ত। এই নাট মন্দিরের সকল ভক্তদের দুপুরে বসে খাওয়ানো হয়। এখানকার কমিটি মেম্বারের কাছ থেকে জানতে পারলাম যে এই নাট মন্দিরে নাকি একসাথে 400 জন একসাথে বসে ভোগ খেতে পারে। আর মন্দিরের ঠিক সামনে রয়েছে আর একটি নাট মন্দির, যেটা আকারে একটু ছোট। এখানে বিভিন্ন রকম শুভ অনুষ্ঠান ও বিবাহ সম্পন্ন হয়ে থাকে। আর এই ছোট নাট মন্দিরের সামনে রয়েছে আরো 3টি শিব মন্দির, যেগুলি হলো রামেশ্বর, বানেশ্বর ও মিত্রেশ্বর। অপরূপ সুন্দর টেরাকোটার কাজের নিপুণ সুদর্শন এখানে দেখতে পাওয়া যায়।
আর এটি হলো এই মন্দিরের হারিকার। এখানে পুজোর সময় বলি দেওয়া হয়। এখন বাজে দুপুর 12:30। এখন সবাই ভোগ খেতে বসেছি। প্রথমেই দিল শাক ভাজা আর আলু ভাজা, আর সাথে পোলাও। তারপরে এলো অন্ন, তারপরে দিল একটা তরকারি, এবার দেওয়া হলো ডাল, এখন দেওয়া হলো মটর পনির, এবার এলো আরেক রকমের তরকারি, এবার দেওয়া হলো চাটনি, আর সবশেষে দেওয়া হলো পায়েস। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটি হলো এখানকার যাত্রী নিবাস। তোমরা যারা অনেক দূর থেকে আসবে, যারা চাইছো এখানে থেকে মায়ের দর্শন পুজো সবকিছু ভালো করে দেখবে, তারা এখানে কমিটির সাথে যোগাযোগ করে থাকতে পারবে। আজ আমরা এই 3 ভাই মিলে এই মন্দিরে এসেছি। আর একটা কথা বলা হয়নি, এই হলো আমার আরেকটি ভাই, ওর নাম শুভম। অ্যাকচুয়ালি ওর বাড়ি এই মন্দিরের কাছেই। ও আমাকে অনেক দিন ধরে বলছিল যে দাদা তুমি তো এত মন্দির সবার সামনে তুলে ধরছো, তো একদিন এসো আমাদের এই সর্বমঙ্গলা মায়ের মন্দিরে। ওর রিকোয়েস্টেই আজ আমাদের এখানে আসা। সবুজে ঘেরা এত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশে এসে সত্যি মনটা ভরে গেল। এতক্ষণ মনের মধ্যে যে ক্লান্তি ছিল তা এই মন্দিরে এসে সত্যি দূর হয়ে গেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাবে কিন্তু। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, যাতে করে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো।